আজকে আমরা পড়ব হচ্ছে দ্য গুড মোরো অনার্স ফার্স্ট ইয়ারে। এটা হচ্ছে সেকেন্ড কবিতা ভলিউম ওয়ানের। তো গুড মোরোর যে লেখক জন ডান, জন ডান হচ্ছে লন্ডনের 1572 সালে জন্মগ্রহণ করেন একটা বিজনেসম্যান ফ্যামিলিতে। হিজ মাদার এলিজাবেথ হাইউড কেম, তিনি ছিল আসলে ড্রামাটিস্ট তার ফ্যামিলির মধ্যে। এত কিছু আমাদের আসলে জানতে গেলে আসলে ভিডিওটা বড় হবে, তো আপনারা পারলে সেটা দেখে নিতে পারেন। এবং জন ডান আসলে মারা যায়, অর্থাৎ জন ডান ডায়েট অন 31 ফার্স্ট, 31 ফার্স্ট 1631। তো জন ডানের বিখ্যাত কিছু লেখা আছে অথবা কালেকশন আছে। তো এটার লিস্টটা আসলে এমন হবে যে সংস অ্যান্ড সনেটস। তো এটার মধ্যে প্রায় 55 পোয়েমস আছে। তো এগুলা হচ্ছে আপনারা আশা করি বইয়ের মধ্যে যে কবিতাটা শুরুর সামনে লাইফ অ্যান্ড ওয়ার্কস দেওয়া আছে জন ডানের, সেখানে সবগুলো পেয়ে যাবেন। আর আমরা মূলত পড়ার সময় করি কি, এই বিষয়গুলো পড়ি না, কারণ হচ্ছে যে কবিতাটা পড়ি, সামারি পড়ি, থিম পড়ি, এটা পড়ে বের হয়ে যায়। কিন্তু এই বিষয়গুলো আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য আসলে প্রয়োজন, কারণ যত ইংলিশ পড়বেন তত পড়ার আগ্রহ বাড়বে। যেখানে ইংলিশ পান অনেকটা হইতে হবে পাগলের মতো, যে রাস্তায় কাগজ টুকাই যেমন, তো কাগজ টুকাইলে ইংলিশ যেখানেই পাবেন সেখানেই টুকাই নিয়ে পড়া শুরু করে দেবেন। এমনটা হলে অনেকটা দেখবেন যে ইংলিশের প্রতি একটা আগ্রহ আসবে। আর যখন ইংলিশের প্রতি একটা আগ্রহ ভালোবাসা জন্ম নেবে, তখনই দেখবেন যে ইংলিশ পড়ে মজা পাবেন। আর লিটারেচারে যখন পর্যন্ত আপনি মজা পাবেন না, তখন পর্যন্ত আসলে ইংরেজি পড়ার আগ্রহ আসবে না। তো জন ডানের আসলে ইলিজি আছে অনেকগুলা, তারপর স্যাটায়ার আছে। তো সব থেকে বড় কথা যে জন ডান হচ্ছে মেটাফিজিক্যাল পয়েট। ওনার যে আমাদের যে কয়েকজন মেটাফিজিক্যাল পয়েট আছে তার মধ্যে হচ্ছে জন ডান একজন, এবং তার গুড মোরো হচ্ছে একটা বিখ্যাত কবিতা। তো আমরা গুড মোরোতে যাওয়ার আগে আমি জাস্ট বাংলায় সংক্ষেপে কিছু বলে দিই, তাহলে পরবর্তীতে কবিতাটা বুঝতে সুবিধা হবে। তো এই কবিতাটা আসলে তার প্রেমিকার প্রতি খাঁটি আর অকৃত্রিম যে ভালোবাসা আছে এটার কথা তুলে ধরেছেন। তিনি আসলে নানা ধরনের যুক্তির মাধ্যমে খুবই নিখুঁতভাবে এই কবিতাটিতে বর্ণনা করেছেন। এই কবিতাটিতে আমরা প্রথমে লক্ষ্য করব যে কবিতার ভালোবাসার পূর্বের সময়কে নানাভাবে বর্ণনা করতে চেয়েছেন। যেমন তিনি একবার বলেছেন যে তাদের ভালোবাসার পূর্বে তারা হয়তো শিশুর মতো গ্রামের আনন্দ উপভোগ করেছিল। তারপর তারা হয়তো ঘুমিয়ে থাকতো। এখানে 7 স্লিপার্স ডে নামে একটা কথা আছে, একটা লাইন আছে, সেটা দেখবেন যে 7জন ঘুমন্ত ব্যক্তির মতো। আর যা হোক, এর মাধ্যমে কবি আসলে প্রকাশ করতে চেয়েছেন যে ভালোবাসায় পড়ার আগে তারা হয়তো অপরিপক্ক ছিল, আসলে সব কিছু বুঝতো না, এমন কিছু বুঝেছিল। তো ভালোবাসার কারণে তারা হয়তো এখন পরিপক্ক হয়েছে। তো পরবর্তীতে কবি আসলে নিঃসংকোচে প্রকাশ করেছিল যে পূর্বে সে যে সৌন্দর্য দেখতো তা ছিল আসলে তার প্রেমিকার প্রতিচ্ছবি, এবং সে সৌন্দর্যের মাঝে সে তার প্রেমিকাকে খুঁজে বেড়াতো। এছাড়াও কবি আরও উল্লেখ করেছেন যে তারা একে অপরকে বা একে অন্যের দিকে সন্দেহ নিয়ে নয়, বরং বিশ্বাস নিয়ে তাকায়, এবং কবি বিশ্বাস করত যে তাদের ভালোবাসার কারণে তারা পৃথিবীর অন্য সব কিছুর অর্থাৎ ভালোবাসাকে নিয়ন্ত্রণ করতে পারে। কবি যখন তার প্রেমিকার দিকে তাকায় তখন তার আর অন্য কোনো কিছুর দিকে তাকাতে ইচ্ছে করে না। কবি এবং তার প্রেমিকার আত্মার যে বন্ধন, সেটা আসলে গভীর পর্যায়ে পৌঁছেছে। তারা পৃথিবীর যে কোনো অবস্থাতেই থাকুক না কেন, তারা মনে করেন যে তারা এক ঘরের ভিতর আছে। কবি তার প্রেমিকাকে এক পৃথিবী, এবং কবির যে প্রেমিকা আছে অর্থাৎ কবিকে আরেক পৃথিবী মনে করতেন। কবির প্রেমিকা কবিকে আরেক পৃথিবী মনে করতেন। তো তারা বিশ্বাস করেন যে তারা এত ঘনিষ্ঠ যে তাদের দুই পৃথিবী মিলে একটা পৃথিবী তৈরি হয়েছে। তো পরবর্তীতে আমরা আসলে দেখতে পাবো যে কবির চোখে তার প্রেমিকার মুখ, এবং কবির যে প্রেমিকার চোখের কবির মুখ প্রতিফলিত হয় একজন অন্যজনের উপর। তো কবি এই দুই প্রতিফলিত মুখকে দুই গোলার্ধের সাথে তুলনা করছে, দুটা গোলার্ধের সাথে তুলনা করেছেন। তো কবির মতে আসলে তাদের যে গোলার্ধ পৃথিবীর গোলার্ধের চেয়েও ভালো, অর্থাৎ দুইটা মেরুর কথা চিন্তা করতে পারেন, উত্তর মেরু বা দক্ষিণ মেরু, এমন তাদের এইগুলার থেকেও তাদের পৃথিবীর অর্থাৎ এই মেরুগুলোর থেকেও ভালো। তো শেষ পর্যন্ত কবি বলেছেন যে ভালোবেসে তারা আসলে অমরত্ব লাভ করেছে। তাদের এমন এই ভালোবাসা তারা আসলে অমরত্ব লাভ করার মতো আনন্দ সুখ এমনটা পেয়েছে, কারণ তারা তাদের এতটা
মানে একজন অন্যজনকে এতটা গভীরভাবে ভালোবেসেছেন যে তাদের আত্মা আসলে মিশে গেছে, যার ফলে তারা কোনোদিন মারা যাবেন না, বিচ্ছিন্ন হবেন না। অর্থাৎ এভাবেই এই দ্য গুড মোরো কবিতার মাধ্যমে তার ভালোবাসার স্বরূপ প্রকাশ করেছেন এই বিখ্যাত কবিতাতে। তো এটা ছিল আপনার মূল যে থিমটা। এটা পড়লে এখন আমরা যদি কবিতাটা পড়ি পুরাপুরি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি দেখি যে এখানে বলছে যে আই ওয়ান্ডার বাই মাই টুথ হোয়াট দো অ্যান্ড আই, অর্থাৎ এখানে ওয়ান্ডার অর্থ হচ্ছে বিস্মিত হওয়া, তারপর হচ্ছে বাই মাই টোথ, এটার অর্থ হচ্ছে শপথ করে বলা বা প্রতিজ্ঞা করা, অর্থাৎ টোথ মানে এখানে ট্রুথ, সত্য। আর দো মানে হচ্ছে ইউ। যারা সনেট 18 কবিতাটা দেখছিলেন, লাইভগুলো আমার লাইভটা দেখছেন, তারাও এই বিষয়টা ক্লিয়ার হবেন যে দো মানে হচ্ছে ইউ। তো এখানে প্রথম লাইনটার মিনিংটা এমন হবে যে আমি শপথ করে বলি কি তুমি এবং আমি শপথ করে বলতেছি যে তুমি এবং আমি। সেকেন্ড লাইন ডিড টিল উই লাভড, এখানে লাভড অর্থ হচ্ছে লাভ পয়েন্ট, অর্থাৎ এখানে আসলে কবি বিস্মিত হয় যে যখন মনে করে সে এবং তার প্রেমিকা ভালোবাসার আগে কি করেছিল, তারা দুজন যখন ভালোবাসার বন্ধনে আসছিল এর আগে তারা কি করেছিল। একবার সে চিন্তা করে সে হয়তো ভালোবাসায় পড়ার আগ পর্যন্ত আসলে আমরা যেটা ভেবে থাকি যে তারা ভালোবাসায় পড়ার আগ পর্যন্ত, অর্থাৎ যে বাচ্চা হওয়ার পর যে মায়ের বুকের দুধ পান করতো, এভাবে কবি বোঝাতে চেয়েছেন যে ভালোবাসার পড়ায় আগ পর্যন্ত সেই ছোট বাচ্চাদের মতো তারা অপরিপক্ক ছিল। তো এখানে ডিড পাস্ট করা আছে, এজন্য এটা বলতে হবে যে করতাম, অর্থাৎ অতীতকালের অভ্যাস বোঝাতে কিন্তু আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করি, পাস্ট টেন্স ব্যবহার করি। এই অভ্যাসটা আসলে নিয়মিত থাকে। যারা টেন্সের বিষয়গুলো ক্লিয়ার, তাতে এই বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার হবে। যেমন এখানে ডিড ব্যবহার করার আমরা যদি এমন বলি যে আমরা সকালে হাঁটতাম, অর্থাৎ আই ওয়াকড ইন দ্য মর্নিং, তাহলে হচ্ছে যে, তবে এই অভ্যাসটি যদি অনিয়মিত হয়, যেমন প্রতিদিন যদি অভ্যাসটা হয় তাহলে হচ্ছে আই ওয়াকড ইন দ্য মর্নিং, আর যদি অভ্যাসটা অনিয়মিত হইতো তাহলে মূল ভার্বের আগে উড, কিন্তু উড যোগ করতে পারতাম, যে উড যোগ হয়। তো আমাদের এখানে গ্রামারটাও শেখা হয়ে যাচ্ছে। যেমন এটা বলা যায় যে আমি ঢাকা যাইতাম, মাঝে মাঝে বা অনিয়মিত, সবসময় এই কথাটার মিনিং কিন্তু এমন না যে আমি সবসময় ঢাকা যেতাম। এটা না বলে আমি যখন বলতেছি আমি ঢাকা যাইতাম, তো এটার মিনিংটা হচ্ছে এমন যে মাঝে মাঝে বা অনিয়মিত। তাহলে আমরা বলতে পারি আই উড গো টু ঢাকা। তো এই কবিতার মাধ্যমে গ্রামারটা আসার কারণ হচ্ছে এই ডিড শব্দটা বোঝার জন্য এই বিষয়টা জরুরি। তো সেকেন্ড লাইনটার ডিড টিল উই লাভড ওয়ার উই নট ওয়েন্ট টিল দেন, এটার মিনিংটা এমন হবে যে তুমি আর আমি কি করতাম ভালোবাসার আগ পর্যন্ত, তখনও কি আমরা মায়ের বুকের দুধ পান করা থেকে বিরত হইনি। মানে এটার দিয়ে একটা আফসোস প্রকাশ করতেছে যে কেন আমরা আরও আগে একসাথে মিলিত হইলাম না, বা আমরা কেন এর থেকে আরও আগে পাশাপাশি কাছাকাছি আসলাম না। তারপর হচ্ছে এখানে বার্ড সাকড অন কান্ট্রি প্লেজার্স চাইল্ডসলি। কান্ট্রি প্লেজার্স হচ্ছে গ্রাম্য আনন্দ, আর চাইল্ডসলি হচ্ছে আপনার শিশুর মতো। তো আমরা এখানে বলতে পারি যে হয়তো আমরা তখনও শিশুর মতো গ্রামের আনন্দ উপভোগ করতাম, কারণ তারা যেহেতু একসাথে তারা রিলেশনে আসেনি বা একটা সম্পর্কের মধ্যে আসেনি, তাহলে তারা তখন পর্যন্ত শিশুর মতো গ্রামের আনন্দ উপভোগ করতো, এটা বলতেছে। যে তারপর বলছে অর সর্নেট উই ইন দ্য সেভেন স্লিপার্স ডেন। স্বর্ণের অর্থ হচ্ছে নাক দিয়ে, যেমন যে নাক ডাকে অনেকে এটা বলে, তো নাক দিয়ে জোরে জোরে শব্দ করে ঘুম আসা, এমনটা বুঝে। আর সেভেন স্লিপার্স ডেন, ওই যে 7জন মানুষের ঘুমানোর যে কথাটা বলছিলাম, এটার গল্পটা হচ্ছে এরকম, জাস্ট আ মিনিট। আচ্ছা, এটার গল্পটা আমি বলি, আমি যতটুকু মনে আছে, যে একটা গুহা ছিল, সেই গুহায় 7জন ঘুমন্ত ব্যক্তি ছিল। তো আমাদের গল্প বা কথিত আছে বা কথা আছে যে যে 7জন যুবক আসলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ইফিসাস নামক একটা স্থানে গিয়েছিল। তো যা হোক, সেই রাজ্যের বিধর্মী একজন রাজা ছিল, তাদের এই 7জন ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দেয়। তো এটা প্রায় মনে হয় 250 বা 251 খ্রিস্টাব্দ খ্রিস্টান ধর্ম গ্রহণের, এটা প্রায় 251 সালে খ্রিস্টান ধর্ম গ্রহণের কারণে
যার ফলে 7জন যুবক সেই জায়গা থেকে বা সেই জায়গা হতে পালিয়ে যায় এবং একটি গুহায় আশ্রয় নেয়। তারা যখন গুহায় প্রবেশ করে তখন গুহার আসলে প্রবেশদ্বার বন্ধ হয়ে যায়। প্রবেশ করার পরে সেই গুহার প্রবেশদ্বারটি বন্ধ হয়ে যায়। এভাবে সেই 7জন যুবক ঘুমের মাধ্যমে প্রায় 200 বছর সেখানে পার করে দেয়। তো যখন তারা ঘুম হতে জেগে উঠে তখন তারা যুবক থাকে, অর্থাৎ শিশু থেকে তারা যুবক হয়ে যায়। ও না, সরি, যুবকই থাকে, 200 বছর পার হয়ে গেছে কিন্তু তারা তখনও যুবক থাকে। এই কবিতাতে কবি 7জন যুবকের সেই অসচেতন অবস্থার সাথে তাদের অবচেতন হৃদয়ের তুলনা করেছেন। সেই 7জন 200 বছর ঘুমানোর পরেও তারা যুবক থেকে গেছিল। আর এদিকে কবি বলতেছে যে সেই যে অসচেতন, মানে তারা যে অসচেতন হয়ে ঘুমাইছিল, অবচেতন হয়ে, তাদের অসচেতন হৃদয়ের সাথে তুলনা করছে যে সেই 7জন ভ্রমণকারী যেমন এক ঘুমে 200 বছর পার করেছিল, তেমন করে এই কবি মনে করেন যে তারা হয়তো ভালোবাসার পূর্বে, তাদের এই ভালোবাসার একটা সম্পর্ক হওয়ার পূর্বে এমন একটা ঘুমে আচ্ছন্ন ছিল, মানে এতদিন কি হয়েছিল সেটা বুঝেনি। এই যে 7 স্লিপার্স ডেন, এটা হচ্ছে এই কবিতায় কনসিস্ট কি এটা আমি পরে বলে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এই কবিতার কনসিস্ট। তো এই কবিতা আমরা কনসিস্টের আলোচনা দেখব। তো অল্টারনেট উই ইন দ্য 7 স্লিপার্স ডেন, এনে প্রশ্ন করা হয়েছে যে এমন ছিল যে অথবা আমরা ঘুমে আচ্ছন্ন ছিলাম সেই 7জন ঘুমে আচ্ছন্ন যুবকের মতো। নেক্সটে যে 5ম লাইন, এখানে দেখেন যারা একেবারে নিউ ফার্স্ট ইয়ারে তারা একটা বিষয় লক্ষ্য করবেন, টি ওয়াস, এখানে টি অর্থ হচ্ছে ইট। তো এমন যদি কখনো দেখেন যে বড় হাতের টি দিয়ে তারপর অন্য কোনো ভার্ব আছে, তাহলে এটাকে বলতে হবে ইট। তো এটাকে বলা যায় যে কল্পনা, এমন কিছু। তারপরে আছে হচ্ছে আপনার বি, সবার শেষে দেখেন বিই, এটা হচ্ছে ওয়াস, এমন কিছু ছিল আর কি। তো এই লাইনটার মিনিংটা হবে এমন, টি ওয়াজ সো বাট দিস অল প্লেজার্স ফ্যান্সিস বি, অর্থাৎ এটা হয়তো তাই, ফ্যান্সিস অর্থ হচ্ছে কল্পনা করা, কিন্তু সমস্ত আনন্দ যা আমি উপভোগ করেছিলাম তা আসলে কল্পনা মনে হয়। যে এত কিছু আনন্দ উপভোগ করেছিল এটা আসলে কবির কাছে কল্পনা মনে হয়। ইফ ইভার এনি বিউটি আই ডিড সি, বিউটি অর্থ সৌন্দর্য। তো এই লাইনটার মিনিংটা হবে যে আপনার যদি ইভার এনি বিউটি আই ডিড সি, কোনো সময় কোনো সৌন্দর্যকে আমি দেখতাম, তাহলে হচ্ছে হুইচ আই ডিজায়ার্ড অ্যান্ড গড ইট ওয়াজ বাট আ ড্রিম অফ দি, যা আমি প্রত্যাশা করতাম অথবা উপভোগ করতাম তা আসলে তোমার প্রতিচ্ছবি বা কল্পনা ছাড়া কিছুই হতো না। ওকে, সরি, ডিস্টার্ব হয়ে গেছে। তো এটা হচ্ছে যে হুইচ আই ডিজায়ার্ড, আসলে যা আমি ইচ্ছা বা প্রত্যাশা করতাম, তারপর হচ্ছে অ্যান্ড গড, এবং উপভোগ করতাম, ইট ওয়াজ বাট আ ড্রিম অফ দি, তা তোমার প্রতিচ্ছবি বা কল্পনা ছাড়া কিছুই হতো না। অর্থাৎ এই 1 থেকে যে 7টা লাইন, 1 নম্বর লাইন থেকে 7 নম্বর লাইন পর্যন্ত আমরা পড়লাম, এই লাইনগুলোর মধ্যে কবিতার আসলে প্রেমের বর্ণনা দিয়েছেন। তো তিনি ভালোবাসায় পড়ার পূর্ব পর্যন্ত কি করেছেন এটা হচ্ছে পুরোটাই কনসিস্ট বা কনসিস্টের মাধ্যমে প্রকাশ করেছে। তো লাইন নাম্বার 8, অ্যান্ড নাও গুড মোরো টু আওয়ার ওয়াকিং সোল। তো এখানে মোরো বলতে কিন্তু আমরা বুঝি মর্নিং, এটা জেনে রাখা ভালো, মোরো অর্থ হচ্ছে মর্নিং। আর গুড মোরো ওয়েলকাম বা স্বাগতম এমন কিছু বোঝায়। তো এখানে হচ্ছে অ্যান্ড নাও গুড মোরো টু ওয়াকিং সোল, ওয়াকিং অর্থ হচ্ছে আপনার জাগ্রত, সোল মানে তো আত্মা। তো এখানে কবি মনে করে যে তার ভালোবাসার কারণে তাদের আত্মা যে জাগ্রত হয়েছে, যা পূর্বে ছিল আসলে অবচেতন বা অসচেতন, ভালোবাসার কারণে তাদের আত্মা নতুন এই উদ্দীপনা নিয়ে জেগে উঠেছে। অর্থাৎ এই জন্য বলতেছে যে অ্যান্ড নাও গুড মোরো টু আওয়ার ওয়াকিং সোল, অর্থাৎ স্বাগতম জানাই আমাদের জাগ্রত আত্মাকে। হঠাৎ করে যে জেগে উঠেছে এই জাগ্রত আত্মাকে ওয়েলকাম বা স্বাগত জানাচ্ছে। হুইচ ওয়াজ নট ওয়ান অ্যানাদার আউট অফ ফেয়ার, অর্থাৎ যে আত্মা দুটি তাকায় একে অন্যের দিকে সন্দেহ নিয়ে নয় বা ভয় নিয়ে নয়, এমন কিছু বলছে। ওয়ান অ্যানাদার অর্থাৎ এখানে হচ্ছে ইচ আদার, পরস্পরের দিকে যেটা বলি। তারপর আউট অফ ফেয়ার, এটার অর্থ হচ্ছে সন্দেহ নিয়ে,
হ্যাঁ, তারপর হচ্ছে এজন্য বলতেছি যে যে আত্মা দুটি, তাদের যে আত্মা দুটির কথা বলছে, একে অন্যের দিকে সন্দেহ নিয়ে নয়। এরপর হচ্ছে ফর লাভ, অর্থাৎ তার তোমার ভালোবাসার জন্য, অ লাভ অফ আদার সাইডস কন্ট্রোলস, তো তোমার ভালোবাসার জন্য অন্য কিছুর ভালোবাসা আমি নিয়ন্ত্রণ করতে পারি। এতটা আসলে কবি ভালোবাসাকে শ্রদ্ধা করত যে তার বলতেছিল যে তোমার ভালোবাসার জন্য অন্য কিছুর ভালোবাসা আমি নিয়ন্ত্রণ করতে পারি। নেক্সট হচ্ছে অ্যান্ড মেক্স, মেক্স তৈরি করতে পারবো ওয়ান লিটল রুম অ্যান্ড এভরিহোয়ার, অর্থাৎ লেট অ্যান্ড মেক্স ওয়ান লিটল রুম অ্যান্ড এভরিহোয়ার, আমরা তৈরি করতে পারি একটি ছোট্ট কক্ষ যে কোনো স্থানে থেকে। এটার মিনিংটা হবে এমন। তো এটা যদি আমরা ভিতরের মিনিংটা বোঝার চেষ্টা করি, এখানে মেক্স অর্থ হচ্ছে তৈরি করতে পারা, আর লিটল রুম হচ্ছে ছোট্ট কক্ষ। অর্থাৎ আসলে কবির মতে যারা সত্যিকারের প্রেমিক প্রেমিকাগণ আছেন, তাদের দুটি আত্মার মাঝেই বন্দী থাকে, তাদের দুটি আত্মার মাঝেই বন্দি থাকে। তো তারা এত ঘনিষ্ঠ থাকে যে একজন যদি পৃথিবীর এক প্রান্তে থাকে এবং অন্যজন যদি পৃথিবীর অন্য প্রান্তে থাকে, তবুও তাদের আত্মার সম্পর্ক এত ঘনিষ্ঠ যে তারা ওই অবস্থানে থেকেও মনে করতে পারে যে তারা একটি কক্ষের মধ্যে আছে। তারা তাদের ভালোবাসার দ্বারা পৃথিবীর যে কোনো দুই প্রান্তকে একটি কক্ষ মনে করতে পারে। আসলে অনেক বড় পাওয়া। তারপর হচ্ছে লাইন নাম্বার 12, লেটস সি ডিসকভার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গান, অর্থাৎ সমুদ্র ভ্রমণকারী নতুন নতুন দেশে পদক্ষেপ ফেলতে পারে। এটার মিনিংটা হচ্ছে এরকম যে একটু আগে বলছিল যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে একটি কক্ষ মনে করতে পারে, এখন বলতেছে যে যারা সমুদ্র ভ্রমণ করে, অর্থাৎ সমুদ্র ভ্রমণকারীগণ নতুন নতুন দেশে পদক্ষেপও ফেলতে পারে। এই ভালোবাসার এমন এক শক্তি, এটা দ্বারা পৃথিবীর প্রায় সব কিছু করাই সম্ভব। তো ইনি এজন্যই বলতেছি যে সমুদ্রর যে ভ্রমণকারীগণ আছে নতুন নতুন দেশে নতুনভাবে পদক্ষেপ নিতে পারে। অর্থাৎ এখানে সি ডিসকভার্স অর্থ হচ্ছে সমুদ্র ভ্রমণকারী, আর নিউ ওয়ার্ল্ডস হচ্ছে নতুন নতুন দেশ। লেট ম্যাপস টু আদার ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ডস হ্যাভ শোন, অর্থাৎ এখানে ম্যাপ মানচিত্র, তবে এখানে ম্যাপ এটা কিন্তু দেখেন যে বড় হাতের এম ব্যবহার করা হয়েছে। ম্যাপটা যদি দেখেন, সরি আমি এখানে লিখে ফেলছি ছোট হাতের, আমি বই থেকে দেখতেছিলাম, বইয়ে আসলে দেখবেন যে বড় হাতের এম ব্যবহার করা হয়েছে ম্যাপ বানানে, জাস্ট মিস্টেক। তো এখানে আসলে ক্যাপিটাল লেটার হওয়ার কারণে ম্যাপটা, তো এটা দ্বারা মানচিত্রবিদ বোঝানো হচ্ছে। ম্যাপ মানে আমরা সাধারণত জানি যে মানচিত্র, কিন্তু বড় হাতের এম হওয়ার কারণে এখানে আমরা এই ম্যাপ দ্বারা মানচিত্রবিদ বুঝবো। তো এখানে টু আদার দ্বারা আসলে এখানে মানুষদের বোঝানো হচ্ছে। তো লেট ম্যাপস টু আদার, তারপর বলছে ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ডস, এটা অর্থ হচ্ছে নতুন নতুন দেশ, আর শোন মানে তো দেখানো। তো এখানে কবি বলতে যাচ্ছে যে যে মানচিত্রবিদগণ আছে মানুষদেরকে, কিন্তু তারা নতুন নতুন দেশ দেখাতে পারে, কিন্তু সেই নতুন নতুন দেশের প্রতি কবির কোনো আকাঙ্ক্ষা নেই, কারণ সে তার ভালোবাসার মধ্যে ডুবে আছে। এজন্য এই লাইনটার মিনিংটা আমরা বলতে পারি যে মানচিত্রবিদগণ জনগণের নতুন নতুন দেশ দেখতে পারে। লাইন নাম্বার 14, লেট আস পসেস ওয়ান ওয়ার্ল্ড ইজ হার্ট ওয়ান অ্যান্ড ইজ ওয়ান। তো এটার মিনিংটা এমন, আমাদের তো আছে প্রত্যেকের একটি করে পৃথিবী, এবং ভালোবাসার কারণে দুই পৃথিবী মিলে হয়ে গেছে এক পৃথিবী। অর্থাৎ প্রতিটি মানুষের আলাদা আলাদা একটি করে পৃথিবী আছে। তো যখন ভালোবাসায় তারা আবদ্ধ হচ্ছে, তারা একে অন্যের সাথে দুই পৃথিবী মিলে একটা পৃথিবীতে তৈরি হচ্ছে। তো এটাতে আর একটু ভালো মতো যদি বলতে যাই, সেটা হবে এমন যে এখানে প্রসেসেস অর্থ হচ্ছে অধিকারে থাকা, প্রসেস অর্থ, তারপর হচ্ছে ইস মানে প্রত্যেক, আর হ্যাত মানে আমি সনেট 18 কবিতাটি বলছিলাম যে সেখানে বলছিলাম হ্যাত মানে হ্যাজ, তো আমরা হ্যাভ বা হ্যাজ বুঝবো, অথবা হ্যাট। তো এখানে কবি প্রকাশ করছে যে তাদের আর পৃথিবীর কোনো কিছুর দিকে তাকানোর ইচ্ছে নেই, কারণ কবি মনে করেন যে তার প্রেমিকা নিজেই একটা পৃথিবী, এবং তার প্রেমিকের কাছে সে নিজেও একজন আরেকটি পৃথিবী। তো কবি এবং তার প্রেমিকা আবার একে অন্যের পৃথিবীর প্রতি আগ্রহী, যার ফলে তাদের দুই পৃথিবী একত্রিত হয়ে একটা পৃথিবী তৈরি হয়েছে। তো আমাদের এখানে দুইটা স্ট্যান্জা শেষ। লাস্ট স্ট্যান্জা যেটা, সেটা হচ্ছে মাই ফেস ইন থিন আই, এখানে থিন অর্থ হচ্ছে তোমার,
মাই ফেস ইন থিন আই থিন ইন মাইন অ্যাপিয়ার্স। তো এটা অর্থ হচ্ছে এমন যে ফেস ইন থিন মাই, আমার মুখ তোমার চোখে এবং তোমার মুখ আমার চোখে ভেসে ওঠে। এটা যারা রোমান্টিক খুব বেশি তাদের ক্ষেত্রে এমনটা বেশি হয়ে থাকে, আসলে ভালোবাসার মধ্যে যখন ডুবে থাকে, যে একজন আরেকজনের মুখে নিজের প্রতিচ্ছবি দেখতে পায় বা প্রতিফলিত হয়। অ্যাপেয়ার অর্থ হচ্ছে প্রতিফলিত। তো লাইন নাম্বার 16, অ্যান্ড ট্রু প্লেন হার্টস ডু ইন দ্য ফেসেস রেস্ট। অর্থাৎ এখানে প্লেন অর্থ হচ্ছে নিষ্পাপ, আর আপনার এখানে শুধুমাত্র আপনার রেস্ট হচ্ছে প্রতিফলিত হওয়া। তারপর আমরা এটা থেকে মিনিং যেটা বলি, অ্যান্ড ট্রু প্লেন হার্টস ডু ইন দ্য ফেসেস রেস্ট, এখানে আসলে ডু না হয়ে যারা বই আছে আপনাদের সামনে দেখেন যে এখানে ডু না হয়ে হবে ডই, DOE। আসলে এটার মিনিংটা তেমনভাবে নেই, জাস্ট হচ্ছে আপনাদের লাইনে এই কবিতার লাইনটাতে জোর দেওয়ার জন্য এই ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে, অ্যান্ড ট্রু প্লেন হার্টস ডই ইন দ্য ফেসেস রেস্ট, অর্থাৎ আমাদের নিষ্পাপ দুটি হৃদয় আমাদের মুখে প্রতিফলিত হয়। আর এখানে আসলে কবি যে তাদের নিষ্পাপ দুটি হৃদয় বা নিষ্পাপ মুখমণ্ডল, এটা পৃথিবীর দুটি দিক বা দুটি মেরু বা দুটি গোলার্ধের সাথে তুলনা করেছেন। 7, তারপর লাইন হচ্ছে আপনার 17 অর্থাৎ 17, হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার্স। অর্থাৎ এখানে ফাইন্ড, FIND, ফাইন্ড অর্থ হচ্ছে খুঁজে পাওয়া। তো এখানে যেমন আমরা একটু আগে শুনলাম যে দুই গোলার্ধ বা দুইটা মেরু, তো এরকম পৃথিবীর গোলার্ধের চেয়েও শ্রেষ্ঠ মনে করেছেন এই ফাইন্ড অর্থ দ্বারা। তো এটার মিনিংটা এমন হবে যে হোয়ার ক্যান উই ফাইন্ড, হোয়ার কোথায় আমরা খুঁজে পাবো, টু বেটার হেমিস্ফিয়ার্স আমাদের গোলার্ধের মতো ভালো দুটি গোলার্ধ বা আমাদের মেরুর মতো ভালো দুটি মেরু। তারপর অর্থ হচ্ছে উইথাউট শার্প নর্থ। তো শার্প নর্থ অর্থ হচ্ছে প্রচণ্ড ঠান্ডাযুক্ত যে উত্তর, যেখানে আসলে জীবনযাত্রা স্থবির, উত্তর গোলার্ধের কথা বলছে যে। ডিক্লাইন অর্থ তো আমরা জানি বাদ হয়ে যাওয়া, তো ডিক্লাইনিং, এখানে ডিক্লাইন অর্থ হচ্ছে অস্ত যাওয়া। আর ডিক্লাইনিং ওয়েস্ট হচ্ছে যেমন সূর্য পশ্চিম দিকে ডুবে যায়, তো এরকম যে অস্তায়মান পশ্চিম এটা বলা যায়, বা সূর্য পশ্চিম দিকে ডুবে যাওয়াটাকে বোঝাচ্ছে যেখানে আসলে পৃথিবী অন্ধকারময়ের শুরু হয়, যেখান থেকে অন্ধকার শুরু হয়। তো এটা আসলে কবি বলতেছে যে এখানে পৃথিবীর যে গোলার্ধ আছে এটার মধ্যে একটা ভুল বা দোষ বা ত্রুটি আছে। তো এখানে প্রতিদিন সূর্য অস্ত যায়, যার ফলে আসলে রাতটা হচ্ছে। তো প্রতিনিয়ত আবহাওয়া পরিবর্তন হচ্ছে, কিন্তু কবি এবং তার প্রেমিকা মিলে যে নতুন গোলার্ধ তৈরি করছেন, তাতে না আছে প্রচণ্ড ঠান্ডাযুক্ত উত্তর, মানে উত্তর গোলার্ধের যে ঠান্ডা এটা আছে, কারণ তাদের আবেগ কখনো কি স্মিত বা বিস্মিত এমন কিছুই হয় না, বা তাদের না আছে পশ্চিম দিকে সূর্য ডুবে যাওয়ার মতো কোনো কারণ, তাদের ভালোবাসার কোনো আসলে পরিবর্তন নেই। তো এই লাইনটার মিনিংটা আমরা যদি এমন বলি যে সেখানে নেই ঠান্ডাযুক্ত উত্তর বা অস্তায়মান পশ্চিম, অর্থাৎ এখানে আসলে আমাদের পৃথিবীর ভৌগোলিক যে উপাদান এই লাইনে এটা ব্যবহার করেছেন। লাইন নাম্বার 19, হোয়াট এভার ডাইস। আমরা জানি যে হোয়াট এভার মানে হচ্ছে আপনার যাহাই হোক বা যা হোক, তারপর ডাই মানে তো মারা যাওয়া। তো এখানে আসলে যাহা কিছু ধ্বংস হয় এমন কিছু বোঝায়। তো হোয়াট এভার ডাইস ওয়াজ নট মিক্স ইকুয়ালি, তো যাহা কিছু ধ্বংস হয় তা আসলে সমানভাবে মিশে না। তো এখানে কবি আসলে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণের কথা উল্লেখ করেছেন। যারা আসলে সায়েন্সের স্টুডেন্ট ছিল তারা এই সমসত্ব বা অসমসত্ব মিশ্রণের বিষয়টা বুঝবেন। তো তারপরও আমি বলি সমসত্ব মিশ্রণটা হচ্ছে এরকম যেখানে আসলে সমানভাবে সব কিছু মিশে যায়, আর অসমসত্ব মিশ্রণটা এমন যেখানে সব কিছু সমানভাবে মিশে না। তো কবির মতে যা কিছু সমানভাবে মিশে তা কখনো ধ্বংস হয় না, এবং যা কিছু সমানভাবে মিশে না তা আসলে ধ্বংস হয়ে যায়। তো এই ভালোবাসার মধ্যেও যাদের দুটি হৃদয় দুটি মনের আসলে পুরোপুরিভাবে মিল না হয় তা আসলে একটা না একটা সময় ধ্বংস হয়ে যায়। তো লাইন নাম্বার 20, ইফ আওয়ার টু লাভস বি ওয়ান অর দো অ্যান্ড আই। এখানে টু লাভস বলতে দুজনের ভালোবাসার কথা বলা হচ্ছে, দো মানে তো তুমি, তাহলে বলা যায় যে যদি আমাদের এই দুজনের ভালোবাসা এক হয়ে যায়, অর্থাৎ এবং তুমি ও আমি এক হয়ে যাই, তাহলে লাস্ট লাইন লাভ সো এ লাইক দ্যাট নান ডু স্লাকিন নান ক্যান ডাই। অর্থাৎ হচ্ছে আমরা যদি সমান ভালোবাসি তাহলে আমরা একে অন্যের কাছ হতে
বিচ্ছিন্ন হব না এবং কেউ মারাও যাব না কখনো। তো এই লাস্ট যে লাইনটা, এটা দ্বারা আসলে কবি মনে করতেছে তারা অমরত্ব পেয়ে গেছে, বা তাদের অমরত্বের একটি শর্ত এটা, যে যদি কোনো দুটি বস্তু সমানভাবে মিশে তা কোনোদিন ধ্বংস হয় না। তাই কবি মনে করেন যে তারা যে অমরত্বের শর্ত পূরণ করেছেন, কারণ তারা একে অপরকে বা একে অন্যকে এত ঘনিষ্ঠভাবে ভালোবেসেছে যে তারা সত্যিকারভাবে একে অন্যের মাঝে মিশে গেছেন, তাই তারা অমরত্ব হয়েছেন, যার ফলে তাদের একে অন্যের নিকট হতে হারাবার কোনো ভয় নেই। তো এই কবিতাটা আসলে অনেকটা রোমান্টিক, এবং যারা আসলে সম্পর্কের মধ্যে আছেন, ভালোবাসার মধ্যে আছেন, এই কবিতাগুলোর লাইনগুলো দিয়ে কিন্তু আপনারা অন্যের মন আরও সুন্দর জয় করে নিতে পারবেন। তো এই কবিতাটা আসলে যারা বুঝলেন বা বুঝতে আপনাদের কোনো সমস্যা হলে জানাইতে পারেন। এখানে যারা আছেন বেশি নেই, 5-6 জন আছেন হয়তো। তো আপনাদের মধ্যে কি কোনো সমস্যা আছে বুঝতে? এই কবিতাটি কি আগে কখনো পড়া হয়েছে? আচ্ছা, আশা করি আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে গ্রুপে বলতে পারেন বা আমাকে পার্সোনালি টেক্সট করতে পারেন। আর আমার আসলে আপাতত, হ্যাঁ সেটা আমি বলে দিচ্ছি, সেটা নিচে আমি লিখছিলাম একটু আগেই, তো সেটা আমি বলে দিচ্ছি। তার আগে এই কবিতাটা সম্পর্কে আসলে হয়তো কোনো সমস্যা নাই, যদি থেকে থাকে তো জানাবেন। ও আচ্ছা, আসলে কমেন্টে একজন বলছিল যে আমার কল আসছিল। হ্যাঁ, কল আসছিল, তো সমস্যা নেই। এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন কমেন্টে। যারা লাইভে দেখছিলেন তাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে বলেন, নাহলে আমি আসলে নেক্সট পরবর্তী যেটা আছে সেটার মধ্যে আগাবো। লেখা কি দেখা যায় এখন? আসলে আমাদের রিডিং স্কিল যে কোর্সটা আছে সেখানে আসলে এই কবিতাটা আসার মতো একটা কবিতা। তো এই জন্য আমাদের এই কবিতাটার থিমটা অবশ্যই জানতে হবে, আর থিমটা জানলে শুধু যে রিডিং স্কিল তা না, আপনি নিজেও অনেকটা ভালো বুঝবেন। তো এটার থিমটা হচ্ছে বলতে পারেন যে লাভ, যেহেতু পুরো কবিতাটি লাভ নিয়ে বলা, ভালোবাসার কথা নিয়ে বলা হয়েছিল, তাহলে এটা হচ্ছে একটা লাভ। তো দ্য মেইন থিম অফ পোয়েম ইজ লাভ, দ্য গুড মোরো। দ্য গুড মোরো ইজ বোথ অ্যান ওড টু অ্যান্ড ইনভেস্টিগেশন অফ লাভ, অর্থাৎ ভালোবাসার একেবারে খুঁটিনাটি হিসেবে সব কিছু আমরা কি বের করতে পারি কবিতাটা থেকে। অ্যাজ এ রিলেশন বিটুইন টু পিপল অ্যান্ড অ্যাজ এ স্টেট অফ বিং, অর্থাৎ দুজন মানুষের মধ্যে যে সম্পর্কটা এবং এটা শুরু হওয়াটাই প্রথম দিকের অবস্থাটার কথা বোঝানো হচ্ছে। বোথ দ্য স্পিকার অ্যান্ড হিজ লাভার ওয়ার চাইল্ডিশ, অর্থাৎ স্পিকার এবং তার যে ভালোবাসার মানুষ ছিল তারা যখন শিশু ছিল, এবং লিভড ফ্রেন্ডলি, তারা যখন বাস করতেছিল, until love acquaint them. And so they find that love remarks not just the lovers but the world itself. তো সমস্যা নেই, কি বলে আপনার ক্লাসটা রেকর্ড করা থাকতেছে, যাতে একটু একটু বুঝতে অসুবিধা হয় তারা ক্লাসটা যদি আবার রিপিট দেখেন আশা করি ক্লিয়ার হবে। আর যে আমাদের যে চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো আপনারা একটা কাজ করবেন, শুধু এভাবে ক্লাসগুলো করলে কিন্তু কখনোই এভাবে ভালো কিছু হবে না। তো এর পাশাপাশি হচ্ছে আপনাদের পড়তে হবে, সাথে হচ্ছে লিখতে হবে। না লিখলে কখনোই কিন্তু কোনো কিছু ক্লিয়ারলিভাবে বুঝতে পারবেন না। তো এটা সামারিটা থিমটা এখানে আমি দিছিলাম। তো আপনারা পড়ার পর এই সামারি থিম বোঝার পরে কি বুঝতেছেন সেটা একটু ট্রাই করবেন যে আসলে কি হচ্ছে, আমি নিজের মতো করে লিখতে পারতেছি কিনা। তো এখানে যে লাভের কথা বলা হচ্ছে এটা হচ্ছে আসলে পুরোপুরি হচ্ছে প্লাটোনিক লাভ। তো এই প্লাটোনিক লাভটা কি এটা বুঝবেন আসলে এখান থেকে, যে প্লাটোনিক লাভ ইজ আ টাইপ অফ লাভ দ্যাট ইজ চেস্ট অ্যান্ড নন সেক্সুয়াল। তো এটা থেকে বোঝা যায় যে আসলে লাভ যেটা, সেটা হচ্ছে আপনার পবিত্র ভালোবাসার কথা এখানে বলা হচ্ছে। এখানে কবি এবং তার যে ভালোবাসার কথা বলা হচ্ছে এটা পুরোটাই আসলে একজন আরেকজনের প্রতি
তাদের পবিত্রতা রেখেই সেই ভালোবাসার কথা বলা হয়েছিল। তো এরপর যেটা হচ্ছে কনসিস্ট, তারপর এখানে ছিল মেটাফিজিক্যাল পোয়েট্রি। এই পোয়েট্রিটা যেহেতু মেটাফিজিক্যাল, তো এখানে সব থেকে ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো আসে যে হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি, বা আপনি বইয়ের মধ্যে দেখবেন যে কনসিস্ট ইন দ্য গুড মোরো, অর্থাৎ গুড মোরোর মধ্যে কনসিস্টটা কী, এটা যদি দেখেন তাইলে হবে। তারপর এখানে যেটা আছে যে কনসিস্ট ইজ আ ফ্যান্সিফুল কনসেপশন usually expressed through an elaborate analogy and appointing to striking parallel between two seemingly dissimilar things. তো এর থেকে আমি আরও সহজভাবে বলি যে a consist is a comparison between two far-fetched things, অর্থাৎ দুইটা চিন্তার মধ্যে যে পার্থক্যটা বা তুলনা করা হয় সেটা হচ্ছে কনসিস্ট। আমি জানি না সে সময়ে আচ্ছা, এই কবিতার মধ্যে কনসিস্টগুলোর বিষয়গুলো আমি ক্লিয়ার করে দিই যে দ্য থিংস কম্পেয়ার্ড আর অফেন ডিসসিমিলার। এখানে যে তুলনা করা হচ্ছে এখানে আসলে পুরোপুরি মিলতেছে না, অর্থাৎ ডিসসিমিলার। তো দিস কাইন্ড অফ কম্প্যারিজন ক্রিয়েটস সারপ্রাইজিং অ্যামাং দ্য রিডার্স অ্যান্ড গিভস দ্য প্লেজার অফ ডিসকভারি, অর্থাৎ নতুনভাবে সবসময় আপনি যতবারের ভালোবাসার মধ্যে পড়বেন সবসময় দেখবেন যে নতুন থেকে নতুনত্ব কোনো কিছু খুঁজে পাবেন, নতুনের মাঝে নতুনত্ব খুঁজে পাবেন। তো আমাদের এই কবিতার মধ্যে যেটা বলছিল যে আমরা যদি কবিতার লাইনগুলো আরেকবার দেখার চেষ্টা করি সেটাতে দেখব যে দ্য কম্প্যারিজন বিটুইন টু ফার-ফেটেস্ট দ্য কম্প্যারিজন বিটুইন দ্য আনওয়্যার লাভস অ্যান্ড দ্য ব্রেস্ট ফেড বেবিস্ট, অর্থাৎ আপনার তো এখানে হচ্ছে যে দুটি বিষয়ের মধ্যে তুলনা করতেছিল, একটা হচ্ছে আনওয়ার লাভস আর এটা হচ্ছে আপনার দ্য ব্রেস্ট ফেড বেবিস্ট, অর্থাৎ হচ্ছে যখন তারা কবি যখন ভালোবাসার মধ্যে পড়েনি সেটা একটা বিষয়, আর ভালোবাসার পরের একটা বিষয়। তো এই দুইটার মধ্যে প্রথমে তুলনা করছিল। তারপর সেকেন্ড যে দ্য কম্প্যারিজন বিটুইন দ্য আনকনসিয়াস লাভার্স অ্যান্ড দ্য সেভেন স্লিপার্স, অর্থাৎ সেই 7 জন মানুষ যে ঘুমিয়েছিল সেটার সাথে তুলনা করতেছে কার, যে আনকনসিয়াস লাভার্স যারা অসচেতন। তারপর হচ্ছে এর সাথে তুলনা করতেছে 7 স্লিপার্স, অর্থাৎ প্রায় 200 ইয়ার্স যারা ঘুম থেকে ওঠার পরেও তারা যুবক ছিল। নেক্সট হচ্ছে দ্য কম্প্যারিজন বিটুইন দ্য লাভার্স মাইক্রো ওয়ার্ল্ড অ্যান্ড দ্য রিয়েল ওয়ার্ল্ড, অর্থাৎ যারা স্বপ্নের জগতে থাকে সবসময় এদের সাথে রিয়েল যারা বাস্তব জগতে থাকে তাদের একটা পার্থক্য। অর্থাৎ মাইক্রো ওয়ার্ল্ড বলতে এখানে নিজের মতো তৈরি করে নেওয়া একটা জগৎ। যখন এই যে কবির মধ্যে আমরা কবিতার মধ্যেই দেখি যখন একে অন্যের প্রতি একদম নিজের প্রতিচ্ছবি তারা দেখতে পায় তখন কিন্তু আর পৃথিবীর সব কিছুই মনে হয় এই ভালোবাসার মধ্যে আছে, তাদের আর কোথাও ঘুরতে যেতে হয় না, কোনো নতুনভাবে সমুদ্র ভ্রমণ করতে যেতে হয় না। তো দ্য কম্প্যারিজন বিটুইন সর্বশেষ অর্থাৎ অ্যাট লাস্ট যে দ্য কম্প্যারিজন বিটুইন দ্য টু হেমিস্ফায়ার্স অ্যান্ড দ্য টু লাভার্স, অর্থাৎ দুইটা গোলার্ধের সাথে বা দুইটা মেরুর সাথে দুইজন ভালোবাসার মানুষের তুলনা করা, অর্থাৎ দুইজন মিলে একটা আর দুই গোলার্ধ মিলে একটা পৃথিবী, এটার সাথে এটার তুলনা। তো এই তুলনা করাগুলোই হচ্ছে কনসিস্ট। বিষয়টা কি ক্লিয়ার? ওকে, দেন হচ্ছে আপনার এখানে আছে পজিশন। আমি এর আগেও পজিশন বা অথার্স পজিশন যেটা সেটা নিয়ে বলছিলাম। তো এই কবিতাটার পজিশন নিয়ে অনেকে অনেক কিছু বলে, তো আমি আমার দিক থেকে যেটা মনে হয় যে এই পজিশনটা হচ্ছে সাবজেক্টিভ হবে। এখন আপনারা এখানে যারা আছেন বলেন যে পজিশন বিষয়টা আপনাদের এখানে কার কার এখন পর্যন্ত ক্লিয়ার আছে? আমি গত 2টা ক্লাস বা সনেটের যে ক্লাসটা ছিল সেটা বা তার আগেই যে ডিটেলস অফ সনেট ছিল সেটার মধ্যে ক্লিয়ার করছিলাম। তো যারা দেখেননি এখানে যারা আছেন এমন কেউ বলতে পারেন, আমি আবার ক্লিয়ার করে দিব। আর যদি আপনাদের অবশ্যই জানা থাকে তাহলে আশা করি সময়টা অন্য কাজে দিলেও হবে। জাস্ট একটু বলে দেন যে আসলে আপনাদের বিষয়টা ক্লিয়ার কিনা। আপনার কথা আসলে আমি ক্লিয়ার বুঝতে পারিনি।
আচ্ছা, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি পজিশন বিষয়টা। অথার্স পজিশনটা অর্থাৎ আপনার রিডিং স্কিলের যে কোর্স আছে সেখানে যদি কবিতাটা আসে সেখানে লিখতে বলা হয়। তো অথার্স পজিশন বিষয়টা মূলত এমন যে অথার্স পজিশন দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। তো সাবজেক্টিভ কখন হবে, অবজেক্টিভ কখন হবে? কবি যখন তার নিজের কথা বলে তখন হবে সাবজেক্টিভ, আর কবি যখন কবিতায় অন্য কাউকে নিয়ে কথা বলে তখন হবে কবিতাটা অবজেক্টিভ। আমার এই কবিতাটা সাবজেক্টিভ মনে হওয়ার কারণ হচ্ছে কবি এখানে তার এবং তার ভালোবাসার মানুষের কথা তুলে ধরছেন। যেহেতু তার নিজের কথা তুলে ধরছেন, তাহলে অবশ্যই আমি যতদূর বুঝতেছি যে এই কবিতাটা হবে সাবজেক্টিভ, এবং সাবজেক্টিভের পক্ষে অনেক বেশি উদাহরণ বা অনেক বেশি এক্সপ্লানেশন দেওয়া সম্ভব। বিষয়টা কি ক্লিয়ার? ওকে, সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে মেটাফিজিক্যাল পোয়েট্রি। তো এখানে আমি মূলত শর্টকাট বা সময় স্বল্পতার কারণে পুরোটাই লিখতে পারিনি। আমাদের জানতে হবে যে মেটাফিজিক্যাল পোয়েট্রি এটা হচ্ছে এমন যে মেটাফিজিক্যাল পোয়েট্রি ইজ আ কাইন্ড অফ পোয়েট্রি দ্যাট ডিলস উইথ অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টকে ডিলস করবে। যেমন হবে সাস এস লাভ অ্যান্ড ডিভোশন টু গড, অ্যান্ড হচ্ছে আপনার আনকনভেনশনাল ওয়ে, মানে যেভাবে হোক সে আসলে লাভ বা ডিভোশন টু গড এমন কিছু সাবজেক্ট নিয়ে কবিতাটা হবে। তো এটা যেহেতু পুরোপুরি একটা লাভ মানে ভালোবাসা নিয়ে কবিতাটা, তাহলে অবশ্যই এটা হচ্ছে আপনার মেটাফিজিক্যাল পোয়েট্রি। আর মাঝে মাঝে ব্রিফ কোশ্চেনে একটা কোশ্চেন আসে যে হু ইজ দ্য স্পিকার অফ দিস পোয়েম বা দ্য গুড মোরো, এই কবিতার হচ্ছে আপনার স্পিকার কি? তো এখানে এমন হবে যে দ্য স্পিকার হু মে বি দ্য পয়েট স্পিক্স টু হিজ বিলাভেড ইন দ্য গুড মোরো, অর্থাৎ পয়েট নিজে এখানকার স্পিকার। আপনাদের এই কবিতা থেকে আর কোনো প্রশ্ন আছে? তবে আমি অনুরোধ করব আপনাদের সবাইকে অবশ্যই কবিতাটার থিম, সামারি এবং কবিতাটা পুরোটাই পড়বেন। পড়ার পরে যদি কোনো প্রশ্ন থাকে নেক্সট ক্লাসে বলতে পারেন, অথবা গ্রুপেও বলতে পারেন। এখন বিষয় হচ্ছে যে আমার আসলে হাতে আপাতত কোনো ফোন নেই যে আমি সবসময় সময় দিতে পারবো না, এই জন্য আমি ক্লাসের টাইমে ঠিকই চলে আসবো। তার আগে আমি গ্রুপে যদি নাও থাকি ক্লাসের টাইমে ঠিকই আসবো। এজন্য আপনারা হয় ক্লাসে বলতে পারেন সমস্যাগুলোর কথা, অথবা পরবর্তীতে আমাকে ইনবক্সে লিখে রাখে দিতে পারেন যে ভাই আমার এটা সমস্যা, একটু বুঝাই দিলে ভালো হবে। তো আমি প্রয়োজনে তখন সব প্রশ্নগুলোর উত্তর একসাথে এই কবিতা ক্লাসের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই কবিতাটা রাইম স্কিমটা লিখতে আমি ভুলে গেছি, কেবল মনে পড়লো। সো এই কবিতাটার রাইম স্কিমটা হবে এমন: A B C C, দেখেন মিলাই দেখেন, শেষে হচ্ছে আই, দেন তারপর হচ্ছে চাইল্ডস লি, অর্থাৎ A B আই, দেন চাইল্ডলি, তারপর হচ্ছে দেন আর ডেন মিলে গেছে, আই আর চাইল্ডলি মিলে গেছে। উচ্চারণগুলো খেয়াল করবেন, সর্বশেষ যে উচ্চারণটা হচ্ছে। তারপর হচ্ছে BCD, শেষ 3 লাইনে CCC। পরের স্ট্যান্ডারটা দেখেন, সোলস, ফেয়ার, কন্ট্রোলস, সোলস আর কন্ট্রোলস মিলে গেছে এই জন্য এ, ফেয়ার আর এভরিওয়্যার মিলে গেছে এই জন্য BB। তাহলে AB। তারপর দেখেন গন, শন, ওয়ান, বা এমনও বলা যায় যে গান, শন, ওয়ান, অর্থাৎ CCC। আপনি যেভাবে যান, তাহলে দ্য রাইম স্কিম অফ ইজ অফ দ্য স্ট্যান্ডার্স অফ দ্য গুড মোরো ইজ ABCC। ক্লিয়ার? আচ্ছা, রাইম স্কিম যখন আপনি লিখবেন সবার প্রথমে একটা কাজ করবেন, রাইম স্কিমের সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে সেই পোয়েমটা রাইম স্কিমটা একটু অ্যানালাইসিস করবেন এভাবে যে ফার্স্ট লাইন লাস্ট ওয়ার্ড এটা, সেকেন্ড লাইন লাস্ট ওয়ার্ড এটা। আরেকটা উপায় আছে যে ফার্স্ট লাইন অ্যান্ড থার্ড লাইন লাস্ট ওয়ার্ড আর সাউন্ড ইজ সিমিলারলি, দেন মার্ক ইট A, আর সেকেন্ড লাইন অ্যান্ড ফোর্থ লাইন সাউন্ড ইজ সিমিলার, সো মার্ক ইজ B। এভাবেও লিখতে পারেন।
এভাবে সাথে যদি আরও একটা কাজ করতে পারেন যে ফার্স্ট লাইন লাস্ট ওয়ার্ড হচ্ছে আই অ্যান্ড থার্ড লাইন লাস্ট ওয়ার্ড হচ্ছে চাইল্ডলি, আই অ্যান্ড চাইল্ডলি আর সেম সাউন্ড, সো দিস ইজ এ, অ্যান্ড সেকেন্ড লাইন অ্যান্ড ফোর্থ লাইন লাস্ট ওয়ার্ড দেন অ্যান্ড ডেন, দেন ফুল স্টপ দিয়ে দেন অ্যান্ড দেন আর সিমিলার সাউন্ড, সো দিস ইজ বি। এভাবেও কিন্তু পুরো কবিতাটা রাইম স্কিমটা আমরা লিখতে পারি। এবং এভাবে যদি আপনি ইজি ভাষায়, যেমন আমি যেভাবে বললাম এভাবে লিখতে পারেন, তাহলে সেটা বইয়ের ভাষার থেকেও নিজের ভাষায় লিখলে মার্কটা বেশি আসবে। ক্লিয়ার? জি। হ্যাঁ, নিচে অবশ্যই আপনার উল্লেখ করে দিতে হবে যে অ্যাট লিস্ট দিস পোয়েম, এমন বলা যায় যে দ্য রাইম স্কিম অফ ইজ দ্য স্টেঞ্জা, এই কবিতাটার ক্ষেত্রে যে দ্য রাইম স্কিম অফ ইজ অফ দ্য স্টেঞ্জাস অফ দ্য গুড মোরো ইজ এ বি সি সি সি। যেহেতু প্রতিটা স্টেঞ্জা একই, এজন্য আমরা বলে দিতে পারি অফ দি স্টেঞ্জাস। আর যদি এমনটা না হয় তাহলে সর্বশেষ অন্য কবিতাগুলোর ক্ষেত্রে, যেমন সনেট রিটিনের ক্ষেত্রে এমন বলা যায় যে অফ দিস পোয়েম, দ্য রাইম স্কিম অফ দিস পোয়েম ইজ এ বি বি সি ডি ই এফ অ্যান্ড জি। সর্বশেষে এটা মার্ক করে দিতে হবে, কারণ আপনি সবার উপরে যদি মার্ক করে দেন তাহলে আসলে এমন মনে হয়, আমি যদি এইটার প্রশ্নের উত্তরটা লিখি, আপনি যদি খাতা কাটেন, তা আপনি বুঝবেন কিভাবে যে আপনি সবার প্রথমে ফাইনাল অ্যান্সার দিয়ে দিলেন। একটা অঙ্ক করার জন্য যদি আপনাকে দেওয়া হয়, আপনি যদি সবার আগে উত্তরটাই লিখে দেন অঙ্কটা না করেই, তাহলে আসলে সেটা কেমন হয়? তো আপনি যদি আগে সমাধান দেন, দিয়ে সবার শেষে উত্তরটা বের করে একটা ফাইনাল অ্যান্সার দেন, তাহলে সেটাই বেটার। তো রাইম স্কিম যখন দিবে পুরাটাই ডিসক্রাইব বা অ্যানালাইসিস করার পরে যখন আপনি ফাইনাল অ্যান্সার লিখতে যাবেন যে দিস পোয়েম রাইম স্কিম ইজ এ বি সি ডি ই এফ জি, সনেট 18-এর কথা বললাম। তো যখন আপনি সবার শেষে ফাইনালি এভাবে একটা সলিউশন দিবেন, তখন কিন্তু সেটা অন্য অ্যান্সারের থেকে বেটার হবে। সবাই করে কি, প্রথমে লিখে যে দিস পোয়েম ইজ রাইম স্কিম, এটা তারপর অ্যানালাইসিস করে। আপনি আসলে যে প্রথমে লিখলেন, এটা আসলে প্রমাণ না করার পূর্বে লেখাটা আমার মনে হয় যৌক্তিকতা ঠিক না। বিষয়টা কি ক্লিয়ার? আর কোনো প্রশ্ন থাকলে বলেন, না হলে আসলে আজকে শেষ করে দিই। আর নেক্সট ক্লাস হবে হয়তো নেক্সট যে পোয়েম আছে এটা নিয়ে। নেক্সট পোয়েম কি আছে যেন, বই দেখতে হবে। আমি আসলে ইলিজি আছে, তো এর থেকে ইলিজিটা একটু কঠিন হবে সবার জন্য বুঝতে। তার থেকে আমরা যে ইজি পোয়েমগুলো আছে সেগুলো শেষ করে দিতে পারি। আই ওয়ান্ডার লনলি আছে, ক্লাউড পড়তে পারি, অথবা হচ্ছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ আছে, ইউলিসিস আছে, হাউ ডু আই লাভ দি আছে। তো হাউ ডু আই লাভ দি এই কবিতাটাও আমার অনেক ভালো লাগে, এই গুড মোরোর সাথে সাথে সেটাও একটা রোমান্টিক পোয়েমের মতো। তো আপনারা যেটা পড়তে চান সেটা পড়তে পারেন। তবে জি, হ্যাঁ, আমি আসলে পুরা কোর্সটাই মানে সিলেবাসগুলো আপনার এখানে শেষ করার চেষ্টা করছিলাম, বা এরকম একটা মিশন শুরু করে আগাইছিলাম, কিন্তু আসলে রেসপন্স অনেক কম। যারা এর আগে ফার্স্ট ইয়ারে ছিল তারা প্রায় 80 জন 90 জন করে ক্লাস করতো। তো এখানে গ্রুপে অনেকে থাকার পরেও হয়তো আপনাদের সবাই এখানে নিউ ফার্স্ট ইয়ার না, আমি যতদূর বুঝতেছি অনেকে পরীক্ষার্থী আছেন, হয়তো বা 10 জন আছেন, তার মধ্যে আমি একজন। এখানে আছেন আপনারা 9 জন। তো 9 জনের মধ্যে হয়তো 2-1 জন পরীক্ষার্থী আছে। আসলে আপনাদের ব্যাচটা এমন কেন হচ্ছে আমি বুঝতেছি না। অনেকে যখন গ্রুপে ক্লাসগুলা চালাচ্ছি না বা গ্রুপ অফ থাকতেছে, তখন অনেকে লিভ নিচ্ছে। আসলে লিভ নিয়ে তারা কোথায় যায় আমি জানি না। এভাবে ফ্রি লাইভ ক্লাস আসলে অন্য গ্রুপগুলো হয়তো 1-2 দিন চালাবে, চালানোর পর একটা সময় যখন আসবে তখন কিন্তু তারাও একটা ফি অফার করবে, যে এই ফি দিয়ে আপনারা প্রাইভেট পড়তে পারেন, এমন করতে পারেন। আর আমি আসলে আমার নিজস্ব থেকে এই ক্লাসগুলো চালাচ্ছি, কারণটা হচ্ছে আমার এখানে সার্থকতা কি, আমার সার্থকতা হচ্ছে আপনাদেরকে বলতে যায় আমার বিষয়গুলো আবার নতুনভাবে ক্লিয়ার হচ্ছে, আমার নিজেকে দেখতে হচ্ছে, পড়তে হচ্ছে, নোটগুলো তৈরি করতে হচ্ছে, এখানে এটাই আমার সার্থকতা। আর অন্য কোনো সার্থকতা আমি দেখি না। এর কারণ হচ্ছে আমার পরবর্তীতে এই পড়াগুলা বা এই জিনিসগুলো হয়তো লাগবে, এজন্যই আমার নতুন করে শিখে আপনাদেরকে জানানো, বা আমি যতটুকু আগের থেকে জানি সেটা আবার নতুন করে জানার চেষ্টা করে পুনরায় আপনাদের কাছে ঢেলে দেওয়া। কিন্তু আমি জানি না যে আপনারা অনেকেই কেন
ক্লাস করতে চান না বা কি করেন না, আমি আসলে এটাতে বোধগম্য না। তো এর আগের ব্যাচটা আসলে অনেক রেসপন্স করছিল, আমি তাদের ক্ষেত্রেও ক্লাস নিয়েছিলাম। সেকেন্ড ইয়ারের অনেক ক্লাস দেখবেন যে আমার ইউটিউব চ্যানেলে এখনও আছে। তো সেই ক্লাসগুলোতে কতজন করে অ্যাটেন্ড ছিল, অন্তত 40+ অ্যাটেন্ড থাকতো, এবং হোমওয়ার্ক দিনে 20 থেকে 25 জনের উপরে হোমওয়ার্ক জমা দিত। হোমওয়ার্কটা করতো কীভাবে, যে আমি যে আজকে যে নোটটা পড়াইলাম এই নোটটা আমি দিয়ে দিই, এই নোটটা দেখে তারা নিজের মতো করে ইন্টারনেট থেকে বই থেকে সামারিটা নিজের মতো করে লিখতো, থিমটা লিখতো, রাইম স্কিম লিখতো, আলাদা করে লিখে পুরোটাই ছবি তুলে গ্রুপে আপলোড করতো। এতে কী হতো, আরও অনেকে দেখতো, দেখে আরও অনেকে উজ্জীবিত হতো যে হ্যাঁ আমাকেও এরকম করতে হবে, পড়াশোনা আমাকে শুরু করতে হবে। আরেকটা কাজ হতো যে এটার পরে আসলে আপনি কোথায় ভুল করতেছেন এটা যারা জানে, বা আপনার সিনিয়র বড় ভাইরা, বড় আপুরা, এরা আসলে এটা সলভ করে দেওয়ার কমেন্টেই দেখবেন যে অনেকে রিপ্লাই দিয়ে দিত। তো এই বিষয়টা যখন আপনারা 1-2 দিন করবেন, দেখেন এর ফলটা কি আসে। আর যদি সমস্যা নেই, আপনারা যদি নাও করেন, না ক্লাস করেন, আমার কোনো আসলে কিছু বলার থাকবে না। কারণ হচ্ছে আমি আমার মতো চলতে থাকবো, কারণ আমার বিষয়গুলো নতুন করে জানা দরকার। নতুন করে গ্রুপে আপনি না দেখেন অন্য কেউ দেখবে, আজকে না দেখুক 10 দিন পরে হলেও কেউ না কেউ দেখবে। কিন্তু আমার সার্থকতা এটাই যে আমি আপনাদের যতটুকু শেখানোর চেষ্টা করি শেখাই, বা যতটুকু আমি জানি ততটুকুই দেওয়ার চেষ্টা করি। এখন সাপোজ আপনারা এমন একটা প্রশ্ন করলেন যেটা আমি জানি না, তাহলে আমি কি বলবো, এড়িয়ে যাব? অবশ্যই না। আমি সেটা করি কি, এর আগের পূর্বের যে ক্লাসগুলো ছিল সেটা তো এমন করতাম, যেটা আমি জানি না তাদের বলতাম যে এটা আমার অজানা, আপনারা যদি কেউ জানেন আলোচনার মাধ্যমে বলে দেন, অথবা যদি কেউ না জানে এখানে, তাহলে আমরা এটা পরবর্তীতে ক্লাসে আবার আলোচনা করব। আমি যেভাবে হোক টিচারের কাছ থেকে, অনলাইন থেকে, যেখান থেকে পারি জেনে আপনাদের জানাবো। তো এটা হচ্ছে বেস্ট হয়, আসলে আলোচনার মাধ্যমে ক্লাস হওয়াটা আসলে ভালো। এই জন্য আমি মিটে আসি, নাহলে তো আমি পারি যে অন্য ভাইয়াগুলো যেভাবে ক্লাস নিচ্ছে লাইভে, সেভাবে আসলে কমেন্ট পড়ারও সময় থাকে না। সেটা আর আসলে একটু সমস্যা, কারণ হচ্ছে এই বোর্ডে লিখতে হয়, ক্যামেরা অন থাকতে হয়, এগুলো আসলে আমার ক্ষেত্রে একটু এক্সপেন্সিভ মনে হয়। কারণ হচ্ছে আমি বোর্ড কেনার মতো বা বোর্ডে লেখার মতো এখন আমার সামর্থ্য হয়নি, আমি যতটুকু ভাবি। তো আমি যতটুকু পারি এখানে আপনাদের হেল্প করার চেষ্টা করি। এরপরেও যদি আপনারা না আসতে চান আমার কোনো সমস্যা নেই, বা হোমওয়ার্ক জমা দিতে না চান সমস্যা নেই। এখানে যারা আছেন, যারা পরীক্ষা দিবেন, ওনাদের ক্ষেত্রেও বলি একটা কোশ্চেন, সেটা হচ্ছে হোয়াট ইজ পোয়েট্রি। আবিদ ভাই মনে হয় ছিলেন না, আবিদ চৌধুরী। আপনি যদি পারেন, যদি না পারেন আসলে কোনো এখানে মানে হতাশা বা কোনো কিছু হওয়ার কারণ নেই। এই প্রশ্নটা অনেক সময় আসে আবার আসে না। হোয়াট ইজ পোয়েট্রি, এটা হচ্ছে আপনার অ্যাকর্ডিং টু এরিস্টটল অনুসারে বলতে বলে বা লিখতে বলে অনেক সময়। তো এই আপনার কি বলে সংজ্ঞাটা আপনাদের সবার জানা জরুরি, যেহেতু পোয়েট্রি পড়তেছি। আচ্ছা, আমি বলে দিই, যদিও জানেন, এটার অ্যান্সারটা হবে এমন যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল, না সরি, পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। It takes its origin from emotion recollected in tranquility. এটা হচ্ছে আপনার এরিস্টটলের মতে, অ্যাকর্ডিং টু এরিস্টটল হচ্ছে আপনার পোয়েট্রির সংজ্ঞা। তো এটা আসলে পয়েটিক্স থেকে নেওয়া, তো এজন্য হচ্ছে এই বিষয়গুলো জানা জরুরি। সমস্যা নেই, আমি আরেকবার দরকার হলে বলে দিই যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। ওকে, সমস্যা নেই, আজকে আমরা শেষ করে দিই। নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের ইউলিসিস, অথবা হাউ ডু আই লাভ দি, অথবা হচ্ছে আই ওয়ান্ডার লনলি অ্যাজ আ ক্লাউড। যে কোনো একটা নিয়ে আমি যেটাতে সময়টা করে, বা যেটাতে আমার, আপনাদের যেটা ভালো হয় সেটা করলে আমার মনে হয় বেশি ভালো হবে, আপনারা যেটা চান। একজন বলছিলেন ইউলিসিসের কথা, সমস্যা নেই, আমি ইউলিসিসও করতে পারবো। বা আপনাদের যদি আরও কোনো মতামত থাকে যে এই কবিতাটা তাড়াতাড়ি হলে আমার ভালো লাগবে, এরকম। আচ্ছা, আমি
আসলে যতগুলো পোয়েট্রি আমি চেষ্টা করতেছি যেগুলো থেকে প্রশ্ন আসবে এমন কিছু কবিতা থেকে, এই জন্য হচ্ছে সনেট 18টা অনেক ইম্পর্টেন্ট। গুড মোরো থেকে হয়তো গত বছর কোশ্চেন আসছে কি না, না আসছে মনে হয়, তো এটা শর্ট কোশ্চেন একটা কোশ্চেন আসতে পারে, তো সেটার ইম্পর্টেন্ট এই জন্য আমি এটা বলে দিলাম। ওই যে কনসিস্টের যে প্রশ্নটা, এটা অনেকটা ইম্পর্টেন্ট, যে ক্যারেক্টারিস্ট ফিচার্স ইন কনসিস্ট অথবা হচ্ছে কনসিস্ট ইন দ্য গুড মোরো, এই প্রশ্নটা শর্টের জন্য খুব ইম্পর্টেন্ট। তো একজন বলছিলেন যে মেটাফিজিক্যাল কনসিস্ট যেটা, এটা বলার জন্য আসলে কনসিস্ট বিষয়টা এমন যে দুইটা বস্তুর মধ্যে তুলনা, কম্প্যারিজন বিটুইন টু ফারফেটেস্ট থিংস, দুইটা বিষয়ের মধ্যে তুলনা। তো এটা এমন হবে যে উদাহরণগুলো এই কবিতা থেকে দেওয়া যায়, যে দ্য কম্প্যারিজন বিটুইন দ্য আনওয়্যার লাভার্স অর্থাৎ অ্যান্ড দ্য ব্রেস্ট ফেড বেবিস, এটা একটা। দ্বিতীয় নাম্বার সেকেন্ডে বলা যায় দ্য কম্প্যারিজন বিটুইন দ্য আনকনসিয়াস লাভার্স অ্যান্ড দ্য সেভেন স্লিপার্স। আর থার্ড সেটা বলা যায় যে দ্য কম্প্যারিজন বিটুইন দ্য লাভার্স মাইক্রো ওয়ার্ল্ড অ্যান্ড হচ্ছে দ্য রিয়েল ওয়ার্ল্ড। লাস্ট যেটা 4 নাম্বার, সেটা বলা যায় যে দ্য কম্প্যারিজন বিটুইন দ্য টু হেমিস্ফিয়ার অ্যান্ড দ্য টু লাভার্স। এই চারটা যদি কেউ সুন্দরভাবে লিখতে পারে তাহলে শর্টে আশা করি সে প্রায় সর্বোচ্চ মার্ক, যেটা আসলে 3 দেওয়া হয়, সেটার মতো পেয়ে যাবেন। আচ্ছা, নেক্সট দিন এখানে একজন বলছিলেন কমেন্টে যে ইউলিসিস, আমরা ইউলিসিসে পড়ার চেষ্টা করব। আর হচ্ছে যাদের ক্লাসটা বুঝতে এখনও একটু সমস্যা হচ্ছে, সংকোচের জন্য এখানে বলতেছেন না, আপনারা আসলে পরবর্তী রেকর্ডটি ফেসবুকে দেওয়া থাকবে, ইউটিউবে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তবে আমি ইউটিউবে বেটার ভিউয়ের জন্য, অর্থাৎ ভালো কোনো ভিডিওর জন্য ইউটিউবে খুব সুন্দর একটা ভিডিও দেখতে পাবেন ফেসবুকের থেকে। আসলে বিষয়টা হচ্ছে কি, লিটারি টার্মস পড়তে তো হবেই, শুধু যে ফার্স্ট ইয়ারের জন্য তা না, আপনার মাস্টার্স পর্যন্ত লিটারি টার্মসগুলো কাজে লাগবে। তো আপনি প্রতিনিয়ত একটা করে পড়তে থাকেন। আর বিশেষ করে হচ্ছে লিটারেচারে পড়তে এসে যদি আমরা এরকম বাধা ধরা নিয়মে যাই যে আমরা এই পরীক্ষার জন্য শুধু পড়বো, তাহলে কিন্তু আসলে একটু সমস্যায় পড়বো। কারণ বিশদভাবে পড়তে হবে, শুধু পরীক্ষার জন্য না। যখন আপনি বিস্তারিতভাবে পড়তে যাবেন তখন দেখবেন যে পরীক্ষায় এমনি ভালো হবে। আর আপনি যদি টেক্সট না পড়েন, শুধু বাংলা অনুবাদ পড়েন বা বাংলা দেখে পড়েন, তাহলে আসলে পরবর্তীতে সমস্যা পড়বেন। সেটা হচ্ছে যে ইংরেজির প্রতি একটা আগ্রহ হারায় ফেলবেন, ইংরেজি পড়ার ইচ্ছা হবে না। এটা আসলে যদি বাংলা অনুবাদ পড়তে চান, তো এই জন্য একটা কাজ করতে পারেন, টেক্সটগুলো পড়েন, না বুঝলেও রিডিং পড়েন, দাগান, লিখেন, তারপর হচ্ছে পরবর্তীতে বাংলা অনুবাদ পড়ে নিতে পারেন। কিন্তু অবশ্যই ইংরেজি টেক্সটগুলো পড়ার মতো সময় থাকতে হবে বা পড়তে হবে। এরকম মোটামুটি কয়েকটা আছে, যেমন এলিটারেশন আছে, তারপর হচ্ছে আপনার এলিশন আছে, এনাফোরা আছে, তারপর হচ্ছে পার্সনিফিকেশন, সিম্বলিক, তারপর হচ্ছে মেটাফোর, সিমিলি, অ্যাসোনেন্স। তো এগুলা দেখবেন এবিসি বইয়ের প্রথমেই আছে, যে কয়েকটা আছে এগুলা প্রায় পড়ে ফেরার মানে অর্থাৎ পড়ে ফেরার চেষ্টা করবেন। তো এখানে আরেকটা যেমন আছে অ্যাপস্ট্রফি, আমরা যেটা আসলে ওই যে কমা বুঝি, এখানে যেমন টি এর সামনে আছে, তো এরকম হচ্ছে এটাকে কোনো শব্দের উপর যখন লিখি সেটাকে বলি অ্যাপস্ট্রফি। কিন্তু কবিতায় আসলে কখন অ্যাপস্ট্রফি লেখা হচ্ছে সেটা আসলে জানা উচিত। তো এই যে কয়েকটা নাম বললাম এগুলা আসলে মূলত, যেমন আরেকটা আছে ক্লাইম্যাক্স, কনসিস্ট, তারপর হচ্ছে আপনার আর আছে মনে হয় কাপলেট ছিল, কাপলেটগুলো তো মূলত জানা। এর বাইরেও আছে কিছু ড্রামাটিক মনোলগ, তারপর হচ্ছে আইরনি, তারপর হচ্ছে এপিগ্রাম, হ্যাঁ এই কয়েকটাই। আর ফিগার অফ স্পিচের মধ্যে মূলত কিছু জিনিস আছে যেগুলো জানতেই হবে, যে ফিট বা ফুট যেটা বলি, মিটার, তারপর হচ্ছে হেমার্শিয়া, হিরোইক কাপলেট, তারপর হচ্ছে হিউমোরাস, হাইপারবোল, ইমেজ, এই বিষয়গুলো আসলে মূলত দরকার। যেমন আইএমবিক পেন্টামিটার পড়ছিলাম, তো আইএমবিক জিনিসটা কি, এটা রাইম স্কিম,
ইনভোকেশন, আইরনি, এগুলাই মূলত আসলে পড়া দরকার। আপনার কাছে এবিসি বইটা থাকলে আপনি এবিসি বইটার সামনে বেশ কয়েকটা পেজ, মানে 50টা পেজের মতো মনে হয় কিছু আছে, মেটানমি মিটার পর্যন্ত। তো এগুলা আসলে সেখান থেকে একটু পড়ে নিতে পারেন। যদি আপনি এগুলো সবগুলাই মাথায় রাখতে পারেন, আপনার পরবর্তীতে যদি সার্ভিস লাইফে অর্থাৎ জবের জন্য কখনো পড়াশোনা করতে চান বা জবের পরীক্ষা দিতে চান, তখন পর্যন্ত আপনার এটা হেল্প করবে। জি, আচ্ছা। আমার কিন্তু একটা পোস্ট অলরেডি দেওয়া ছিল, ঠিক আছে, লাইভ ক্লাসের একটা ইয়ে হলে ভালো হতো। তো দেখি আমি বা সাইদ ভাই বা অন্য কেউ কাউকে বলে, যদি আমি ফ্রি থাকি বলে দিব, দেখি চেষ্টা করব। তার পূর্বে আসলে এই পোস্ট যেটা করা আছে সেটা একটু দেখবেন। এটা আসলে সাজেশনের মধ্যে ছিল, আমার ফোন না থাকায় একটু সমস্যায় পড়ছি। এভাবে সার্চ অপশনে গিয়ে যদি এভাবে নাম সার্চ করেন বা ইয়া করেন, তাহলে কিন্তু পুরোপুরি দেখবেন যে সব চলে আসবে। আচ্ছা, আমি আমার নামটা দিয়ে এভাবে ঢুকি, এখান থেকে পোস্টগুলো, বা কারো পোস্ট খুঁজতেছেন যে এই ভাইয়া কি পোস্ট করছে, ইনি কি করছে, এভাবে দেখেন যে আসে। যদি আমার নাম দিয়ে ঢুকি, আমার যতগুলো পোস্ট করা আছে সেগুলো সব দেখাবে। আমার এই আইডি থেকে পোস্ট করা আছে 114টা। আমার এর আইডি থেকে প্রায় 50+ পোস্ট ছিল, সেগুলো আসলে সব নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে আগের ক্লাসগুলো ওইভাবে দেখে নিতে পারবেন, বা কি পোস্ট করছিলাম। যেমন এই যে গাইডলাইন, এটা যারা করছেন খুব উপকার হবে আশা করি। কারণ আমি ওই পোস্টটা একটু বের করে দেখাই। যারা নিউ ফার্স্ট ইয়ার, তারাও কিন্তু এই বিষয়টা এখন থেকে রাইটিং স্কিলের জন্য পড়তে পারেন। কারণ হচ্ছে রাইটিং স্কিলের প্রশ্ন সেম সবার জন্য, আর বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং হওয়ার কারণে রাইটিং স্কিলটা অবশ্যই আপনাকে লেখার উপর চর্চা থাকতে হবে। আর এই যে রাইম স্কিমের সংজ্ঞাটা এখানে আমি দিছিলাম খুব সুন্দর করে, এটা আসলে সেভাবে কোথাও পাবেন না এত বড় করে বা বুঝে বুঝে। এটা হচ্ছে পার্ট বি, এই যে সাজেশন, রাইম স্কিম, অনলি ব্রিভ অল কোর্স, এই যে রাইটিং স্কিল। এই রাইটিং স্কিলের পোস্ট থেকে দেখে নিতে পারেন। এই দেখেন এখানে সুন্দর বলছে যে রাইটিং স্কিলের প্রশ্নের নিয়ম নিয়ে আলোচনা করতে এটা করা। যদি বুঝতে চান তাহলে প্রতিটি লাইন মনোযোগ দিয়ে পড়বেন। প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন এসব আপনারা আগেও লিখেছেন, তাই এসব নিয়ে আর নতুন করে লিখবো না। তবে প্যারাগ্রাফ লেখার সময় খেয়াল করবেন সেটা কী রকমের প্যারাগ্রাফ লিখতে বলছে। যেমন ন্যারেটিভ, ডিসক্রিপটিভ, পারসুয়েসিভ, এক্সপ্লানেটরি। আর লেটার লেখার সময় মনে রাখবেন ফর্মাল নাকি ইনফর্মাল। রিপোর্টের ক্ষেত্রে এরকম। তো এন আই ক্যাচিং হেডলাইন টাইটেল, এটা হচ্ছে রিপোর্ট লেখার নিয়ম। তারপর হচ্ছে মেমো লেখার নিয়ম, কথায় কিভাবে লিখতে হবে। তারপর হচ্ছে আপনার প্রেস রিলিজ লেখার নিয়ম, সবটাই দেওয়া ছিল। তারপর হচ্ছে নোটিশ, তারপর এখানে মিনিটস। তো নিচে আসলে ফরম্যাটগুলো সহ ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম। এটা পোস্ট করা দেখেন 22শে জানুয়ারি, সেই কবে থেকে এটা এখানে আসে, কিন্তু অনেকে এই বিষয়টা এখনও জানে না বা দেখেনি। তো আপনাদের যাদের এই বিষয়টা দরকার, যে যারা নিউ ফার্স্ট ইয়ার, এনাদের ক্ষেত্রেও এই বিষয়টা যদি এখন থেকে দেখেন যে আসলে কিভাবে এই বিষয়গুলো লিখতে হয় বা কিভাবে লিখবো, এই বিষয়গুলো আসলে অনেকেরই অজানা। বলেন যে 1 পেজ লিখবো নাকি 2 পেজ লিখবো, আসলে অ্যাপ্লিকেশন কখনো 2 পেজে লেখা যায় না, সবসময় 1 পেজে লিখতে হয়। আর লেটার আপনি কাউকে পাঠাবেন, সেক্ষেত্রে আপনি এক পেজেরও উপরে লিখতে পারেন। রিপোর্ট আপনার অনেক বড় হইতে পারে, সেজন্য লিখতে পারেন। নোটিশ কিন্তু সচরাচর 1 পেজেই হয়, কারণ আমরা কলেজের ডিপার্টমেন্ট থেকে যে নোটিশ দেয়, কলেজ থেকে যে নোটিশ দেয়, বা যে কোনো কোম্পানি থেকে যে নোটিশগুলো দেওয়া হয়, সেগুলো দেখবেন যে 1 পেজেই হয়ে থাকে। তারপর হচ্ছে মেমোটা আসলে খুব বড় সচরাচর হয় না, 1 পেজের মধ্যেই হয়ে যায়। তারপরে যদি হয় সেটা আসলে এভাবে লিখতে হবে, যেটা আমরা আগে করে থাকতাম অ্যাপ্লিকেশন লেখার সময়, যে এই পাশে লিখলে যাতে এই পাশে সরাসরি দেখতে পাই। এইভাবে যদি মেমোটা লিখেন ভালো। প্রেস রিলিজ একাধিক পেজে লেখা যায়, সমস্যা নেই। এই বিষয়গুলো আসলে ইনবক্স করেন, তো আমার এভাবে সলিউশন দেওয়া হয় না। এই বিষয়গুলো আসলে খুব ইজি, সবার জানা উচিত।
ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 9টার দিকে। আমরা আজকে ক্লাস এখানেই শেষ করে দিই। আর যদি আপনাদের কারো কোনো সেন্টেন্স মেকিং, আসলে আপনার টেন্সের উপর দক্ষতা থাকতে হবে আর আসলে চর্চা করতে হবে প্রচুর পরিমাণে। এর পাশাপাশি ডেইলি স্টার পড়তে পারেন। ডেইলি স্টারে গঠনমূলক যে সেন্টেন্সগুলো আছে কীভাবে সেটা দেখতে পারেন। এভাবে আইডিয়া নিতে হবে। আপনি হুট করে কোনো একটা বই চাইলেন, বই থেকে দেখলেন, এভাবে হবে না। আর আমি একটু আগে যে ফিগার অফ স্পিচ এগুলোর কথা বলছিলাম, এটা আসলে অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার, ডক্টর এম মফিজার রহমান স্যারের লেখা। এই বইটা যদি নেন অনেক ভালো হবে, দেখবেন যে সব কিছু সেখানে আছে। ঠিক আছে, আজকে আমরা এখানেই শেষ করে দিই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইউলিসিস নিয়ে। ভালো থাকবেন সবাই, আর পারলে হোমওয়ার্কগুলো জমা দেন। হোমওয়ার্ক হচ্ছে সামারি, থিম, রাইম স্কিম, এই 3টা বিষয়। আর হচ্ছে কনসিস্টের যে বিষয়টা দিছিলাম, যারা পরীক্ষার্থী এনারা এই কনসিস্টের উপর গুরুত্ব দেন, এখান থেকে শর্ট আকারে প্রশ্নটা আসতে পারে। ওকে, ভালো থাকবেন। আচ্ছা, আপনাদের আবিদ ভাই, আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমি আসলে লাইভ শেষ করার জন্য কথাগুলো বলছিলাম, আমি লাইভ থেকে বের হয়ে আসছি।